এটা করবো না, কারণ এটা আমার সাথে ঘটেছে। আমার নিজের মা যে আমাকে জন্ম দিয়েছে সে আমার সাথে এরকম করেছে। ওকে, তারপর কি হলো? তারপর আমার মা আমাকে এভাবে বলার পরে আমি এতদিন সবকিছু সহ্য করেছি। আমি হয়তো টুকটাক তর্ক করেছি, ঝগড়া করেছি, বাট ওরকম এক্সট্রিম লেভেলের আমি কখনো কিছু করিনি, আমি চুপই থেকেছি। বাট আমাকে যেদিন থেকে এই কথাটা বললো তখন থেকে আমি আর কি টোটালি আমি বুঝে যাই না এই মানুষটা কখন আমার ভালো চায়নি। সো আপনার লেখাপড়া কি ওই সময়টাতে স্টপ ছিল? আমার লেখাপড়া তো স্টপই ছিল, কারণ একে আমি মেন্টালি ডিপ্রেস ছিলাম, আমি পড়তে পারতাম না, আমি পড়তাম না। তারপর বাসায় কোনো টিচারও ছিল না। যে লোকটার নাম বলা হয়েছে সে লোকটাকে কি আপনি চিনতেন? হ্যাঁ, লোকটাকে আমি চিনতাম। ওনার কি আসা যাওয়া ছিল আপনার বাড়িতে? না, আমাদের বাসায় আসা যাওয়া ছিল না, কিন্তু উনি হচ্ছে আমাদের আমাদের যে এলাকাটায় আমরা ছিলাম ওই এলাকারই ছিল উনি। উনি কি প্রভাবশালী লোক ছিল? মোটামুটি। ওকে, আচ্ছা তারপরে আমার মা, আমি জাস্ট স্ট্রেট বলে দেই যে আমার পক্ষে এটা সম্ভব না। তখন আমাকে বলে যে তোমার কি আরো বেশি টাকা লাগবে? তা আমি বলি যে না, আমার টাকা লাগবে না, বাট আমি এই ধরনের কোনো কিছু করবো না। সো প্লিজ তুমি কখনো এই ধরনের কথা অভাব তো ছিল না আপনাদের ফ্যামিলিতে? না, আমার ফ্যামিলিতে কখনো মানে আর্নিং সোর্সের দিক থেকেও তো কোনো সমস্যা ছিল না? আর্নিং সোর্সে কোনো প্রবলেম ছিল না, আমাদের যে টাকা পয়সার কোনো সমস্যা থাকা সেটাও ছিল না। আর আমার টোটাল খরচটা আপু বেয়ার করতো, আম্মুর জন্য একটা বড় একটা অ্যামাউন্ট পাঠাতো। মানে তখনও কি আপনি আপনার ফ্যামিলিতে অভিভাবক বলতে আপনার মার পরে তো আপনার আপু ছিল, তখনও বিষয়গুলো আপনি কেন আপুকে জানাচ্ছিলেন না? আপুর সাথে আমার কমিউনিকেট করার কোনো ওয়ে রাস্তাটাই ছিল না, মানে একদম গৃহবন্দী থাকতেন টোটালি। ইভেন কি মানে আমি হচ্ছে ঢাকা থেকে সিরাজগঞ্জে যখন চলে আসলাম একেবারে, তার কয়েক মাস পর আমাদের বাসায় টিএনটি লাইনটা ক্লোজ করে দেওয়া হয়, লাইনটা অফ করে দেওয়া হয়। আর আম্মুর ফোনটা সব আম্মুর কাছে থাকতো, আর আমার তো ফোন ছিল না। আর আমাকে তো বাসা থেকে বেরোতে দিত না, কোথাও যেতে দিত না। কোথাও গেলে সেটা আম্মুর সাথেই। বাসায় কেউ আসলে, মানে কোনো গেস্ট যদি আসতো বাসায়, তো তার সামনে সবসময় আম্মুই আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে কি হয়? তো তারপরে আম্মু আমাকে কয়েকবার এই ব্যাপারটা নিয়ে বলে, ইভেন আমাকে এভাবে বলে যে তোমার কি আরো বেশি টাকা লাগবে, লাগলে বলো, কোনো সমস্যা নেই। আমি ওনাকে বলছি, আমি বলি যে আম্মু প্লিজ, আমি তোমার অনেক কিছু সহ্য করেছি, তুমি যখন যেটা বলেছো আমি তোমাকে দিয়ে দিয়েছি। আমার গহনা তো তোমার কাছে ছিল, আমার প্রপার্টিগুলো আমি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি আমাকে এটা করতে বলো না, আমার পক্ষে পসিবল না, আমি এটা করতে পারবো না। তখন থেকে আমার প্রতি প্রচণ্ড খারাপভাবে মানসিক আর শারীরিক নির্যাতন শুরু হয়। কথায় কথায় আম্মু আমাকে মারতো। মানে তার কথায় একটা ছিল যে তোমাকে এটা করতে হবে, তুমি এটা করো। বিভিন্ন সময় বিভিন্ন অ্যামাউন্ট বলতো, বিভিন্ন লোকের কথা বলতো যে কি হয় এমন করলে, কি সমস্যা তোমার, এত অহংকার কিসের, তুমি নিজেকে কি মনে করো, তুমি কেন এত অহংকার দেখাবা, তোমার তো কিছু নাই, তুমি কি করে খাবা, তোমাকে যদি আজকে আমি বাসা থেকে বের করে দিই, তোমাকে যদি আমি কোনো মানে খাবার না দিই, কিছু না দিই, তুমি কি নিজে কিছু মানে 1 টাকা দিয়ে কিনে খেতে পারবা, তোমার কি অ্যাবিলিটি আছে? তোমার কিন্তু কিছুই নাই। সো তোমাকে আমার কথা মানতে হবে, যদি না মানো তাহলে কিন্তু আমি তোমাকে আবার বাসা থেকে বের করে দিব, ঠিক আছে? তখন তুমি কোথায় যাবা, কি করবা, তোমাকে কিন্তু এটা করেই খেতে হবে। সো বেটার তুমি আমার কথা শুনো, এখানে থাকো, থেকে করো। আমি বলছি আমি এটা করবো না। তারপর গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে আমাকে প্রচণ্ড মারতো, মানে হাতের কাছে যেটাই পেতো সেটা দিয়ে আম্মু আমাকে মারতো। তারপর এমনও দিন গিয়েছে যে আমি মানে মারের ভয়ে আমি আমার রুমের দরজা আটকে দিয়ে আমি থাকতাম, রুম থেকে বের হতাম না। আম্মু রুমে এসে অনেক ধাক্কাধাক্কি করতো যে রুম খুল, কেন আটকায় রাখছিস। আমি ভয়। আপনাদের বাসাটা কেমন ছিল? আশেপাশে কি কোনো লোকজন ছিল না? আমাদের বাসাটা কিরকম ছিল, আমাদের বাসাটার হচ্ছে মানে বড় একটা জায়গা জুড়ে বাসাটা ছিল, এবং আমাদের বাসার পিছন দিকে জাস্ট একটা বিল্ডিং ছিল, আর ডানে বামে সামনে কোনো বাসা ছিল না, বাসাটাই ছিল। হ্যাঁ, পুরোটাই ফাঁকা ছিল। আপনাদের বাসাটা কয়তলা? আমাদের বাসাটা একতলা। টিন শেড না, ফাউন্ডেশন দেয় বাসা, বিল্ডিং। কতটুকু জায়গার উপরে? আমাদের বাসাটা অলমোস্ট 12 কাঠা জায়গার উপরে। 12 কাঠা জায়গার উপরে, একটা কর্নারে জাস্ট আমাদের বাসাটা, একটা কর্নার, এবং চারপাশে এটা বাউন্ডারি দেওয়া। হ্যাঁ, বাউন্ডারি দেওয়া। হ্যাঁ।
তো তারপরে আমি রুম থেকে বের হতাম না, আম্মু আমাকে অনেক দরজার ভিতরে এসে লাথি দিত যে বের হচ্ছে। মানে এগুলো মনিটর করার কেউ নাই, শোনারও কেউ নাই? কেউ নাই যে শুনবে ইয়া করবে। তো তারপর আমাকে আমি যখন আমাকে জানি আমাকে বের হলে আমাকে মারবে, কোনো একটা কথা নিয়ে হয়তো আমার সাথে তর্ক করবে। আগেও কি গায়ে হাত তুলো নাকি এই ঘটনার পর থেকে গায়ে তোলা শুরু হলো? গায়ে হাত তুলতো ছোটবেলা থেকে, আম্মু খুবই ইয়া ছিল, আমি বলেছি তো গায়ে হাত তোলা স্বভাব ছিল। বাট এটার পর থেকে আমি যখন মানা করতাম তখন থেকে খুব বেশি করে শুরু হয়েছে এটা। এমন হয়েছে যে আমি 1 দিন 1.5 দিন 2 দিন আমি না খেয়ে আমার রুমের ভিতরে বন্দি, আমি হয়তো ওয়াশরুম থেকে পানি নিয়ে পানি খেয়ে হয়তো আমি আছি, এরকমও হয়েছে। তো এক পর্যায়ে এভাবে চলতে থাকে, এভাবে চলতে 2014 সালের ফেব্রুয়ারিতে আমার ভাইয়া একদিন ফোন করে, দুলাভাই জি, আমার দুলাভাই একদিন ফোন করে বলে যে আমি তো দেশে আসতেছি, তো আমি 7 দিনের জন্য দেশে আসবো, তো 2 দিন হয়তো আমি সিরাজগঞ্জে থাকবো, এটা বলে। তো তখন আর কি আমার আম্মু আমার জন্য টিচার রাখে, ফেব্রুয়ারিতেই টিচার রাখে, 2 জন টিচার রাখে, একজন হচ্ছে ম্যাথের জন্য আর একজন ইংলিশের জন্য। তো টিচার রাখার পরে তোমার তো পড়াশোনার সময় অফ ছিল? আমার তো অফ ছিল, আমি টোটালি পড়াশোনা করতাম, বাট আমি কলেজে ভর্তি হয়েছিলাম। মানে আমি 14তে হচ্ছে আমার মানে 13তে আমার বেসিক্যালি এইচএসসি দেওয়ার কথা, বাট আমি দেইনি। তো ওইটা আবার 14তে রেজিস্ট্রেশন করানো হয় যে 14তে দিব, বাট তারপর আমার পড়াশোনা টোটালি স্টপ ছিল। তো ফেব্রুয়ারিতে আমার ম্যাথের বই টই আর নোটস টোটস যা কিছু লাগবে এগুলো সবকিছু আম্মু কিনে দেয়, কিন্তু 2 জন টিচার রাখে, কারণ ভাইয়াকে তো শো করতে হবে যে সে আমাকে পড়াচ্ছে। তারপর ভাইয়া মার্চে আসার পরে, তো ভাইয়া ঢাকায় আসার 2 দিন পরে আমাদের বাসায় আসে, সিরাজগঞ্জে আসে। তো আসার পর আমি জাস্ট চান্সে ছিলাম যে আমি কখন একটু ভাইয়াকে একা পাবো, আমি কখন কথাগুলো ভাইয়াকে বলবো। তারপরে গিয়ে আমার মা হচ্ছে বাজারে যায়, ওই সময়টাতে আপনি শেয়ার করেন? হ্যাঁ, আমার ভাইয়া যেদিন আসে আমাদের বাসায় তার পরের দিন সকালে আম্মু নাস্তা দিয়ে দেন, বলে যে তুমি ভাইয়াকে নাস্তা করো, আমি একটু বাজারে গিয়ে আমি একটু মাছ নিয়ে আসি। তো আম্মু যায়, যাওয়ার পরে এই ফাঁকে আমি ভাইয়াকে সবকিছু বলে দিই, মানে একদম আব্বু মারা যাওয়া থেকে শুরু করে আমার বিয়ে, ডিভোর্স, তারপরে পরের ঘটনাগুলো সবকিছু ভাইয়াকে বলি যে আমাকে এভাবে অত্যাচার করতো। তারপর আমার মা, ওই যে আমি বললাম 2006 সাল থেকে স্টিল আমি যখন 2014তে বাসা থেকে বের হয়ে আসি তার আগ পর্যন্ত আমার মায়ের যে আপত্তিকর ঘটনাগুলো সেগুলো সবকিছু আমি ভাইয়াকে জানাই। তো ভাইয়া তো শুনে খুবই শকড হয়ে যায় যে তুমি এতদিন কেন জানাও নি। তো আমি বলি যে আমি এরকম সিচুয়েশনে ছিলাম, জানাতে পারিনি। তো ভাইয়া তখন বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ঢাকায় যাচ্ছি, আমি ঢাকায় যাওয়ার পরে তুমি জাস্ট চুপ থাকো, তুমি মানে বুঝতে দিও না যে তো আমি জানি, নাহলে তোমাকে মেরে ফেলবে, তোমার ক্ষতি করবে, তুমি জাস্ট বুঝতে দিও না যে আমি সবকিছু তুমি আমাকে বলেছো। ও ভাইয়া আসার আগে আবার আম্মু আমাকে বলে যে যদি কিছু কোনোভাবে জানাস তাহলে কিন্তু তোর খবর আছে, মানে আমাকে হুমকি দেয় যে কিছু জানালে কিন্তু তোর খবর আছে। তো তারপর তো আমি বলি। তো ভাইয়া ঢাকায় যাওয়ার পরে তো ভাইয়া কয়েকদিন পরে কানাডায় চলে যায়। তো যাওয়ার পরে আপুকে বলে ভাইয়া গিয়ে যে ওর সাথে এরকম করেছে আম্মা। তো আপু টয়লেট করতে পারে না, আপু আম্মুকে ফোন দিয়ে ফেলে, ফোন দিয়ে বলে যে তুমি কেন আমার বোনের সাথে এগুলো করেছো, তোমার কিসের অভাব ছিল, তোমার টাকা লাগবে তুমি বলতা, আরো টাকা লাগবে বলতাম, তোমাকে টাকা দিতাম, তো তুমি কেন আমার বোনকে ধরনের কথা বলেছো কেন? And finally the situation going to be outbursted. আমি আসলে ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আপনাদেরকে দেখাবো বা শোনাবো ইনফ্যাক্ট যে এই মেয়েটি এখন কোথায় দাঁড়িয়ে আছে বা কি হচ্ছে ওর লাইফে। আমরা এখানে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আজকের এই গল্পটি বিশ্বাস না করাটাই ভালো। আমিও বিশ্বাস করতে পারছি না আমার জায়গাটা থেকে, এবং সবকিছু বিশ্বাস করতে হবে এমন কোনো কথাও নেই, কারণ কিছু কিছু বিশ্বাস সামনে আসলে এমন অবস্থা তৈরি করে দেয় যেটা আসলে নিজেকে অস্বস্তির মধ্যে ফেলে দেয়। কি বলবো বলুন, পৃথিবীতে এখন সবকিছুই সম্ভব। এবং এই যে আপনারা যারা ফেসবুকে আছেন, এখন তার ফেসবুকে নাই এমন লোক খুঁজে পাওয়া খুব মুশকিল। কিছুদিন আগে এরকম একটা ভিডিও দেখলাম, কলকাতার ভারতের একটা ভিডিও, যে ছেলে বাবাকে পেটাচ্ছে,
এবং সেটার পেছনে আপনি দেখেছেন কিনা জানি না, আপনি তো ফেসবুকে আছেন, সেটা হচ্ছে যে বাবাকে বোধহয় তার ওয়াইফকে মানে তার মা একটু মিষ্টি খাইয়ে দিয়েছিল এবং মা হচ্ছে সুগারের পেশেন্ট বা কোনো একটা কিছু, এবং সেটার জন্য সে পেটাচ্ছে তাকে। ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর তাকে পুলিশ অ্যারেস্ট করে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে হলো সেই বাবাই কোর্টে গিয়ে বলেছে যে আমার ছেলে একটা, তাকে যদি না ছেড়ে দেওয়া হয় আমি সুইসাইড করব, এবং কোর্ট বাধ্য হয়ে তাকে ছেড়ে দিয়েছে। সো এই টোটাল আমি আসলে পুরো ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি বলছিলাম দেখেন ওই একটা ছেলে যাকে এত কষ্ট করে মানুষ থাকে, তো এক পর্যায়ে একদিন সকালবেলা যেটা হয়, আমি ঘুম থেকে উঠে বাইরে গিয়েছি সকাল 9টার দিকে। তো আমি পানি খাওয়ার জন্য আমি ডাইনিংয়ে গিয়েছি। তো আমাদের বাসাটা হচ্ছে ড্রয়িং আর ডাইনিং একসঙ্গে। তো ড্রয়িং রুম দিয়ে আর কি ডাইনিংয়ে ঢুকতে হয় আমার বেডরুম থেকে বের হয়ে। তো আমি গিয়েছি, তো দেখি যে একজন লোক বসে আছে আমার ড্রয়িং রুমে। তো আমি ফেস চিনতাম, উনিও আমাদের এলাকারই ছিল, আমি ওর ফেস চিনতাম। তো আমি যে সালাম দিয়েছি, সালাম দিয়ে আমি ডাইনিংয়ে গিয়েছি, গিয়ে ফ্রিজ থেকে পানি খুলে আমি পানি খাচ্ছি। তো এর মধ্যে দেখেছি ওই লোকটা ডাইনিং এসেছে। তো আমি বলেছি যে আপনার কিছু মানে লাগবে, আপনি এখানে কেন? তো বলতেছে যে না, সে আমার হঠাৎ করে আমার হাত ধরছে। আচ্ছা ফাইন রেনুমা, আমি পার্টটা স্কিপ করতে চাই, বিকজ আই নো দিস পার্ট। স্কিপ করতে চাই এই কারণে যে আসলে আমার মনে হয় এটা এনফ। মানে তোমার সম্পর্কটা কেমন ছিল ফ্যামিলিতে এইটুকু বলার, এইটুকু যতটুকু হয়েছে এতক্ষণ ধরে বলা, এটা এনফ। বাট থাক না, কিছু বিষয় আমরা নাই বা রিভিল করি। ওকে, সো স্কিপ করো এটা। তারপরে কি হয়? মা তো নিশ্চয়ই বাসায় ফিরে অনেক বেশি টর্চার করে। ঘটনাটার পরে যেটা হয়, আমি জাস্ট হাতটা ছাড়িয়ে নিয়ে আমি আমার রুমে চলে যাই। তো চলে যাওয়ার পরে তো মা বাসায় আসার পরে আসলে ওই দিন থেকে আমার প্রতি মানে আরো বেশি শুরু হয়ে যায় আর কি। লাইক আমার পরীক্ষাও কাছে এগিয়ে আসছে। আমার এপ্রিলের 1 তারিখ থেকে পরীক্ষা ছিল, তো এটা হচ্ছে মার্চের লাস্টের দিকে ঘটনা। তো আম্মু যেটা করতো সেটা হচ্ছে যে আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ মিশিয়ে রাখতো। মিশিয়ে দিয়ে দেখা যেত যে আমি ঘুমিয়ে থাকতাম, আমি পড়তে পারতাম না। তো মানে এরকম। তারপর হচ্ছে মানে আমাকে ঠিক মতো, হয়তো আমি যদি খাবার না খেতাম, যদি বলতাম যে আমি নিজে কুক করে খাই, তো বলতো যে না, তুমি নিজে কুক করতে পারবা না। আমি না নিতে পারতেছি না এই কারণে মানে একদম টু বি ফ্র্যাঙ্ক বলি, সেটা হচ্ছে এই মা শব্দটা। সো এটা তোমার লাইফে অনেক ভয়ানক রকমের, হয়তো অনেক ট্রমা জাতীয় কোনো কিছু, বাট আমাদের প্রত্যেকের জীবনেই এটা অনেক রেসপেক্টের জায়গাটা থেকে আমরা বরং আর না যাই। আমি বরং কিছু কোশ্চেন করে আজকের অনুষ্ঠানটা ইতির দিকে নিয়ে আসি। আই এম সরি টু সে, বিকজ আমি তোমার সঙ্গে লম্বা সময় ধরে কথা বলেছি এবং আমি জানি বিষয়গুলো আরও ইন ডিটেলে আনা উচিত। হয়তো অনেক শ্রোতাই আমার এই হঠাৎ করে থামিয়ে দেওয়ার বিষয়টা নিয়ে এসে অনেক বেশি মনক্ষুণ্ণ হবেন, কিন্তু আপনারা যতটুকু বুঝে নেবেন। আমার মনে হয় যে এটা আসলে আর বেশি ইন ডিটেলে যাওয়ার দরকার নেই, বরং আমরা ওর সাহসের দিকগুলো আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে যে এক পর্যায়ে গিয়ে ফাইনালি তো আপনি সিদ্ধান্ত নিলেন যে না, আপনি আর এই বাসায় থাকবেন না। সেটা কত সালে? সেটা আমার ভাইয়া যখন আমাকে চলে যায়, তখন আমাকে বলে যায় যে তুমি জাস্ট পরীক্ষাটা শেষ করো, আমি এর মধ্যে সব ব্যবস্থা করব, তুমি পরীক্ষাটা শেষ করেই তুমি বের হয়ে যাবা। তোমাকে পরীক্ষাটাও দেওয়াতাম না এখান থেকে, তোমাকে এখনই নিয়ে যেতে পারতাম, কিন্তু তোমার অলরেডি পড়াশোনা 2 বছর গ্যাপ হয়েছে। তুমি যদি এখন আবার পরীক্ষাটা না দাও, তোমার দেখা যাবে আরো 2 বছর তোমার গ্যাপ যাবে। তো আমি চাই না যে তোমার লাইফ থেকে অনেক কিছু নষ্ট হয়েছে, তো আমি চাই না আরো 2 বছর তুমি নষ্ট করো। তো কোনোভাবে তুমি কষ্ট করে এখানে থাকো, দেন পরীক্ষার পরে তোমাকে আমি ঢাকায় পাঠিয়ে দিই। পরীক্ষার পরে কি হলো? তো আমার পরীক্ষা শেষ হলে একদিন হঠাৎ করে আম্মুর সাথে আপুর অনেক ঝগড়া হয়। তো দেন আম্মু বলে যে আমি করব, আমি বাসা থেকে বের হয়ে যাব। আম্মু বলে, তো বল ঠিক আছে তুমি চলে যাও। তো মানে আমাদের প্ল্যানিং ছিল যে আমার পরীক্ষাটা যেদিন শেষ হবে তার পরের দিনে আমি হয়তো আম্মুকে এটা বলবো যে আমি ফুপির বাসায় বেড়াতে যাব, তো ওখান থেকে দেন ঢাকায় চলে আসবো। কারণ আমাকে তো নর্মালি তো বের হতে দিত না কোথাও। তো আম্মু হচ্ছে ফুপির বাসায় যেতে দিবে না, এটা নিয়ে আপুর সাথে আম্মুর ঝগড়া হয়েছিল। তো পর আম্মু বলেছে ঠিক আছে, তোমরা যেহেতু নিজেদের মতো করতে চাও, ঠিক আছে, আমি আর তোমাদের সঙ্গে থাকবো না, আমি চলে যাচ্ছি। তারপর ঠিক আছে চলে যাও। তো আম্মু সিরিয়াসলি রাতের 9টার সময় আম্মু রেডি হয়ে গেছে। রেডি হয়ে আপুকে বলতেছে, আমি ফোনে রেখেই কথা বলতে বলতে রেডি হয়ে বলতেছে যে ঠিক আছে আমি বাসা থেকে চলে যাচ্ছি, আর দেখো তোমার বোনকে আমি কি করি।
জাস্ট এটা বলে সে ইভেন তার ফোনটাও সে মানে আমার কাছে রেখে সে চলে যায়।